বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের স্কুল শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি তাদের কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে। এই অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আমরা আলোচনা করতেছিলাম রসায়ন পাঠ্য বইয়ের নবম দশম শ্রেণীর রসায়ন পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে। বিগত দিনে আমরা বন্ধন শক্তি নিয়ে আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তড়িৎ কোষ নিয়ে। তাহলে আমরা আজকে আলোচনা করব তড়িৎ কোষ সম্পর্কে। তো আমরা জানি তড়িৎ পরিবহনের ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। তোমরা একটু লেখো, পদার্থকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে তড়িৎ পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তারা হচ্ছে তড়িৎ পরিবাহী, আর যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না সেটা হচ্ছে অপরিবাহী পদার্থ। তো তড়িৎ পরিবাহী পদার্থ বা দুই প্রকার। একটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তোমরা একটু লেখো, তোমরা সবাই লিখো। এখানে ফজলে রাব্বি ফরিদ রোল 2 ক্লাস 10, ইফতেখার খালিদ ক্লাস 10 রোল 1, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার বলছে, ওয়ালাইকুম আসসালাম। আকলিমা আক্তার, আমি আদনান আবির, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা উপস্থিত হয়েছো, তোমাদেরকে ধন্যবাদ। তো তোমরা লেখো যে পদার্থকে তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। এক তড়িৎ পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। তো তড়িৎ পরিবাহী পদার্থ আবার দুই প্রকার, একটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো তোমরা একটু লেখো সবাই, তোমরা সবাই লিখো। এখন দেখো এই ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী আবার তিন প্রকার হতে পারে। ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী আবার কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে সুপরিবাহী, হচ্ছে অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে সুপার পরিবাহী। সুপার পরিবাহী। তাহলে দেখো তড়িৎ পরিবাহী পদার্থ দুই প্রকার, একটা ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী আবার তিন প্রকার, সুপরিবাহী, অর্ধ পরিবাহী এবং সুপার পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটাও দুই প্রকার। তোমরা লিখে দাও, দেখা যায় বোর্ড? হ্যাঁ ঠিক আছে, তোমরা লেখো। এটা দুই প্রকার, একটা হচ্ছে সবল তড়িৎ পরিবাহী, একটা হচ্ছে দুর্বল। একটা সবল পরিবাহী, একটা হচ্ছে দুর্বল পরিবাহী। তোমরা একটু লেখো, তোমরা একটু লেখো। লেখা শেষ হলে আবার বলবে। তো সুপরিবাহী দেখো সহজেই বিদ্যুৎ পরিবাহিত হয়, সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়। এর উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যেমন কপার, জিঙ্ক, আয়রন ইত্যাদি। তাহলে সুপরিবাহী পদার্থের মধ্যে আমরা কি কি জানলাম? যে কোনো তার, যেমন তামার তার, জিঙ্ক, আয়রন ইত্যাদি হচ্ছে সুপরিবাহী। যে সকল পদার্থের ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী হচ্ছে অপরিবাহী আর পরিবাহী পদার্থের মাঝামাঝি পরিবহন ক্ষমতা যাদের,
তাহলে অপরিবাহী পদার্থ এবং পরিবাহী পদার্থের মাঝামাঝি পর্যায়ে যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সেগুলো হচ্ছে অর্ধপরিবাহী, যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। সিলিকন, জার্মেনিয়াম, জিই হচ্ছে জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। তবে সুপার পরিবাহী হচ্ছে বিভিন্ন, তোমরা লেখো, বিভিন্ন সংকর ধাতু ও সংকর ধাতুর অক্সাইড। সংকর ধাতুর অক্সাইড, বিভিন্ন সংকর ধাতু এবং সংকর ধাতুর অক্সাইড হচ্ছে সুপার পরিবাহী। এরপর দেখো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে সবল পরিবাহী এবং দুর্বল পরিবাহী। তো সবল পরিবাহী যে সকল পদার্থ জলীয় দ্রবণে 70 থেকে 100% পর্যন্ত বিয়োজিত হয় তারাই সবল পরিবাহী, যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। দুর্বল পরিবাহী যে সকল পরিবাহী পানিতে 1 থেকে 10% পর্যন্ত বিয়োজিত হয়, যেমন ভিনেগার CH3COOH ইথানলিক অ্যাসিড, চিনির দ্রবণ, অ্যালকোহলের দ্রবণ ইত্যাদি। তোমরা একটু লিখে নাও, তোমরা একটু লিখে নাও। একজন বলছো যে অর্ধ পরিবাহী বুঝো নাই। অর্ধ পরিবাহী হচ্ছে এই অপরিবাহী পদার্থ এবং এই পরিবাহী পদার্থের মাঝামাঝি পর্যায়ে যাদের পরিবহন যোগ্যতা, অর্থাৎ এদের পরিবহন যোগ্যতা পরিবাহী পদার্থের চেয়ে কম, আবার অপরিবাহী পদার্থের চেয়ে বেশি, তারাই হচ্ছে অর্ধ পরিবাহী। যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি হচ্ছে এদের উদাহরণ। এবার কি বোঝা গেছে? এখন কি বুঝতে পেরেছো? দেখো আমি আরেকবার বলি। তো যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তারই হচ্ছে তড়িৎ পরিবাহী পদার্থ। এই তড়িৎ পরিবাহী পদার্থ দুই প্রকার, ধাতব বা ইলেকট্রনীয়, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে হচ্ছে কি সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং সুপার পরিবাহী। তো সুপরিবাহী যেগুলো যে সকল পদার্থের ভিতর দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে, যেমন অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, আয়রন ইত্যাদি ধাতু। এছাড়াও এখানে অধাতুর মধ্যে থাকতে পারে গ্রাফাইট ইত্যাদি। আর অর্ধপরিবাহীর মধ্যে হচ্ছে কি সিলিকন, জার্মেনিয়াম, এদের পরিবহন ক্ষমতা পরিবাহী পদার্থের চেয়ে কম এবং অপরিবাহী পদার্থের চেয়ে বেশি, তারাই হচ্ছে অর্ধপরিবাহী। যেমন আমরা ইংরেজিতে বলি সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধপরিবাহী। আর সুপার কন্ডাক্টর হচ্ছে যে বিভিন্ন প্রকার সংকর ধাতু এবং এই সংকর ধাতুর অক্সাইড সমূহ হচ্ছে সুপার পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী দুই প্রকার হতে পারে, সবল পরিবাহী এবং দুর্বল পরিবাহী। যে সকল রাসায়নিক দ্রব্য পানিতে 70 থেকে 100% পর্যন্ত বিয়োজিত হয় বা আয়নিত অবস্থায় থাকে, এজন্য এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আরেকটা নাম হচ্ছে আয়নিক পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্যের আরেক নাম হচ্ছে আয়নিক পরিবাহী। তাহলে দেখো, তো সবল পরিবাহী কোনগুলো হবে? যে সকল পদার্থ পানিতে 70 থেকে 100% পর্যন্ত বিয়োজিত অবস্থায় থাকে সেগুলো হচ্ছে সবল পরিবাহী। আর দুর্বল পরিবাহী হচ্ছে 1 থেকে 10% পর্যন্ত আয়নিত অবস্থায় থাকে। তুমি একটু দ্রুত লিখে নাও। এবার কি বুঝতে পেরেছো? তাই লিখে নাও, আমি কিন্তু মুছে দিচ্ছি। ফাহাদ আহমেদ ক্লাস 10, তুমি মাত্র জয়েন করেছো, তুমি একটু দ্রুত তুলে নাও। ফাহাদ আহমেদ ক্লাস 10, তুমি একটু দ্রুত তুলে নাও। এবার আমরা ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যকার পার্থক্য, আমরা একটু পার্থক্য শিখবো দুইটা।
আমি মুছে দিলাম। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, যারা পরে আসছো স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে আমরা এখন কি শিখব? আমরা এখন শিখব ধাতব অথবা ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এই দুটার মধ্যকার পার্থক্য শিখব। এটা একটু সোজা করে দিই। এখন দেখো 1 নম্বর, দেখি তো তোমাদের স্ক্রিনে আমার লেখা দেখা যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। 1 নম্বর, এই ইলেকট্রনীয় পরিবাহীতে সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা, তোমরা লেখো, ইলেকট্রনীয় পরিবাহীতে সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। তাহলে সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। অপরদিকে যেহেতু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আরেকটা আয়নিক পরিবাহী, এজন্য আমরা এখানে বলতে পারি যে সঞ্চালনশীল ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ বিশ্লেষণ চলে। তাহলে এখানে লেখো, এখানে 1 নম্বরে সঞ্চালনশীল ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ বিশ্লেষণ চলে বা তড়িৎ প্রবাহ চলে। তোমরা একটু লিখে নাও। তাহলে সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে, আর এখানে সঞ্চালনশীল ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। তোমরা একটু লিখো। বোর্ড খোলা, তাহলে একটু ওয়েট করো, বোর্ডটা ঠিক হয়ে যাবে। এখন কি বোর্ড ঠিক আছে? ফজলে রাব্বি, এখন কি বোর্ডটা ঠিক আছে? বোর্ডটা কি এখন ঠিক আছে? ফজলে রাব্বি, এখন ক্লিয়ার স্যার, ঠিক আছে। তাহলে তোমরা লিখো 1 নম্বর দিয়ে যে সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে, আরেকটা হচ্ছে কি সঞ্চালনশীল ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। তোমরা একটু দ্রুত লিখে নাও, যেহেতু বোর্ডটা এতক্ষণ ঘোলা ছিল তোমরা লিখতে পারো নাই, এখন একটু লিখো। 1 নম্বরটা হচ্ছে কি যে সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা, যেহেতু ইলেকট্রনীয় পরিবাহী, ধাতু পরিবাহীর আরেকটা ইলেকট্রনীয় পরিবাহী, এজন্য সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর আরেকটা হচ্ছে আয়নিক পরিবাহী, এজন্য ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। লিখে নাও। দুই নম্বর কথা হচ্ছে, তোমরা সপ্তম অধ্যায়ে শিখেছিলা ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। তো ইলেকট্রনীয় পরিবাহী এটি ভৌত পরিবর্তন, এখানে ভৌত পরিবর্তন, আর এখানে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কেন বলতেছি ভৌত পরিবর্তন? কারণ এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, এই জন্য ভৌত পরিবর্তন। আর এখানে রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া হয়, যেহেতু রাসায়নিক বিক্রিয়া হয় সুতরাং এটা রাসায়নিক পরিবর্তন। তোমরা একটু লিখো। তাহলে 1 নম্বর কি ছিল? সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে, আর এখানে সঞ্চালনশীল ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। 2 নম্বর কি? যেটা একটা ভৌত পরিবর্তন, ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী, অপরদিকে আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী একটি রাসায়নিক পরিবর্তন, কারণ এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটে। 3 নম্বর, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীতে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। যদিও ইলেকট্রনীয় পরিবাহী, তথাপি কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহীতে ইলেকট্রনের
আদান প্রদান ঘটে। তাহলে ধাতব পরিবাহীতে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, আর আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। 4 নম্বর দিয়ে লেখো, এটা একটা দ্রুত প্রক্রিয়া, দ্রুত বিদ্যুৎ পরিবহন হয়, দ্রুত বিদ্যুৎ পরিবহন, দ্রুত বিদ্যুৎ পরিবহন ঘটে। এখানে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা ধাতব পরিবাহীর চেয়ে অনেক কম। বিদ্যুৎ পরিবহন ক্ষমতা ধাতব পরিবাহীর তুলনায় অনেক কম। লেখো তোমরা। তাহলে তোমরা কি লিখতে পেরেছো? আমরা কি লিখলাম? যে ধাতব বা ইলেকট্রনিক পরিবাহী, এখানে বিদ্যুৎ পরিবহন দ্রুত গতিতে ঘটে, আর তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহীতে বিদ্যুৎ পরিবহন ধাতব বা ইলেকট্রনিক পরিবাহীর তুলনায় অনেক ধীর গতি সম্পন্ন। তোমরা লিখে নাও। এখানে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীগুলো, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীগুলোর মধ্যে হচ্ছে ধাতু এবং গ্রাফাইট। এখানে উদাহরণ হিসেবে কি দিতে পারি? ধাতু, সকল ধাতু এবং অধাতুর মধ্যে হচ্ছে গ্রাফাইট। সকল ধাতু এবং অধাতুর মধ্যে হচ্ছে কি? গ্রাফাইট। আর এখানকার উদাহরণ হচ্ছে 4 নম্বর হবে, এখানে আয়নিক যৌগ, যেহেতু এটা একটা আয়নিক পরিবাহী, সকল আয়নিক যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড, এরপর তোমার পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি, এছাড়াও পোলার সমযোজী যৌগ, পোলার সমযোজী যৌগের দ্রবণ, পোলার সমযোজী যৌগের দ্রবণ। তোমরা একটু লিখে নাও। তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো, যদি বুঝতে কোনো সমস্যা হয়। যদি বুঝতে কোনো সমস্যা থাকে বলবা। তোমরা লিখো। তাহলে আমরা কি শিখলাম? ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী এবং আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যকার পার্থক্য। ঠিক আছে, আমরা একটু দেখব তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর একটু গঠন দেখব। দেখো একটু, মনে হয় তোমাদের লেখা শেষ, আমি মুছে দিলাম। লেখো তোমরা। মনে করো এখানে সোডিয়াম ক্লোরাইড, গলিত সোডিয়াম ক্লোরাইড নিলাম, সোডিয়াম ক্লোরাইড গলিত, আর এখানে একটা তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার নিয়ে যদি আমরা বৈদ্যুতিক সংযোগ দিই তাহলে কি হয় দেখো। এখানে প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এখানে তড়িৎ বিশ্লেষ্য দ্রব। এটা হচ্ছে যেহেতু ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, এটা অ্যানোড, আর ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে ক্যাথোড। এবার দেখো সোডিয়াম ক্লোরাইড যদি এর গলিত দ্রবণ নেই তাহলে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে।
এবার অ্যানোডে তো অ্যানোড নিজেই পজিটিভ, তাহলে অ্যানোডের দিকে আকৃষ্ট হবে অ্যানায়ন। তাহলে আমার এটা হচ্ছে ক্যাটায়ন, এটা অ্যানায়ন, তাহলে অ্যানায়ন আকৃষ্ট হবে। অ্যানায়ন এখানে কি? ক্লোরাইড আয়ন। এই অ্যানায়ন ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন হবে, কিন্তু ক্লোরিন দ্বিপরমাণু গ্যাস, এই জন্য Cl2 আকারে থাকবে। তাহলে এখানে দুইটা নিতে হবে, তাহলে দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে। এবার ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে কি বিক্রিয়া হবে? তো ক্যাথোড নিজে ঋণাত্মক, যেহেতু ক্যাথোড ঋণাত্মক, এই জন্য ক্যাটায়ন এর প্রতি আকর্ষিত হবে। তাহলে ক্যাটায়ন এখানে কি? সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। যেহেতু এখানে ইলেকট্রন বর্জন হয়েছে দুইটা, এখানে আমরা 2 গুণ করে নিতে পারি। তাহলে এটা এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা আজকে যখন পার্থক্য শিখলাম তখন কি শিখেছিলাম? যে তড়িৎ বিশ্লেষ্য কোষে ইলেকট্রনের আদান প্রদান হয়, অর্থাৎ এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। এরপর রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। যোগ করে দেখো, 2টা সোডিয়াম আয়ন প্লাস 2টা ক্লোরাইড আয়ন, Cl2 প্লাস 2টা সোডিয়াম। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়া হলো, ইলেকট্রনের আদান প্রদান হলো। আর যেহেতু রাসায়নিক বিক্রিয়া হলো, সুতরাং এটা একটা রাসায়নিক পরিবর্তন। তোমরা একটু লিখে নাও। স্যার 5 নংটা বুঝিনি। আচ্ছা, তোমাদের এখানে 5 নম্বরে কি ছিল? 5 নম্বরে ছিল যে ইলেকট্রনীয় পরিবাহী এর উদাহরণ হচ্ছে কি? সকল ধাতু এবং অধাতুর মধ্যে ছিল গ্রাফাইট, এটা অধাতু। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে এখানে আমরা কি কি ব্যবহার করতে পারি? এখানে ব্যবহার করতে পারি যে কোনো আয়নিক যৌগ, যেমন সোডিয়াম ক্লোরাইড। আর আয়নিক যৌগ যদি না থাকে তাহলে পোলার সমযোজী যৌগ নিতে হবে, যেমন চিনি, অ্যালকোহল ইত্যাদি। এবার কি বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে, ইলেকট্রনীয় পরিবাহীর উদাহরণ, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এর বিক্রিয়া। আবার আমরা শিখলাম সর্বশেষে তড়িৎ বিশ্লেষণে জারণ এবং বিজারণ উভয় প্রক্রিয়া ঘটে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমরা শিখব তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যকার পার্থক্য এবং এদের গঠন। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।